স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দেশ চালাতে হিমশিম, আওয়ামী লীগের সাহায্য চাইল বিএনপি। তারেকের দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যথা প্রচেষ্টা চালানো হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হঠাৎ সিদ্ধান্তে চাঞ্চল্য, জুলাই সনদ ও গণভোট বাতিলের সিদ্ধান্ত তারেক রহমান। কি হতে যাচ্ছে দেশে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গৃহবধূ নিহত, আহত ২৫। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব, সতর্কবার্তা আইইএ প্রধানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতিতে নতুন করে তোলপাড় ফেলে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান তারেক রহমানের একটি সাম্প্রতিক দাবি। তিনি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পতনের পর ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন দেশ চালাতে হিমশিম খাচ্ছে এবং এই সংকট মোকাবিলায় আওয়ামী লীগের সাহায্য চেয়েছে। এই দাবি সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিলেও কেউ কেউ মনে করছেন এতে বিএনপি অভ্যন্তরীণ চাপ ও বাস্তব সংকটের ছায়া পড়েছে। কিন্তু ক্ষমতায় আসার মাত্র ১ মাসের মধ্যেই সরকারের সামনে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, বেকারত্ব, বিদ্যুৎ সংকট এবং সীমান্তে অস্থিরতা বাড়ছে। জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে প্রশাসনিক শূন্যতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি বা স্থানীয় সন্ত্রাসের অভিযোগ। একটি ভিডিওতে এক নেতাকে ৫০ লাখ টাকা না দেওয়ায় বাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যা এক্সে ছড়িয়ে পড়েছে, তারেক রহমান বলেন, দেশ চালাতে হিমশিম খাচ্ছে সরকার। আওয়ামী লীগের অভিজ্ঞতা ও প্রশাসনিক জ্ঞান ছাড়া এই সংকট কাটানো কঠিন। তাই আমরা তাদের সাহায্য চেয়েছি, রাজনৈতিক প্রতিহিংসা নয়, দেশের স্বার্থে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের কিছু অভিজ্ঞ কর্মকর্তা ও নেতা যদি সহযোগিতা করেন তাহলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এটা প্রতিশোধ নয়, সমঝোতা। এই বক্তব্যের পর বিএনপির অভ্যন্তরীণ ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া। দলের কয়েকজন নেতা বলছেন এটা বাস্তববাদী পদক্ষেপ, কিন্তু অনেকে মনে করেন এতে বিএনপির অভ্যুত্থানের বিজয় ক্ষুণ্ণ হচ্ছে। আওয়ামী লীগের নির্বাসিত নেতারা ভারতে অবস্থানরত এটিকে ফাঁদ বলে অভিহিত করেছেন। একজন আওয়ামী লীগ নেতা বলেন, তারা ১৭ বছর আমাদের ওপর অত্যাচার করেছে, এখন সাহায্য চাইছে। এটা তাদের ব্যর্থতার স্বীকারোক্তি। বিরোধীদের প্রতিক্রিয়া। জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল বলছে বিএনপি দ্বিচারিতা করছে। নির্বাচনের আগে তারেক সাহেব পরিবর্তন ও ফ্যাসিবাদের অবসান বলেছিলেন, এখন আওয়ামী লীগের সাহায্য চাওয়া অস্বাভাবিক। একটি এক্স পোস্টে বলা হয়েছে, তারেক সাহেবের আই হ্যাভ আ প্ল্যান এখন কোথায়? দেশ চালাতে না পেরে পুরনো শত্রুর কাছে হাত পাতা। অন্যদিকে ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা বলছেন, এটা বিএনপির অক্ষমতা প্রকাশ। জুলাইয়ের আন্দোলনের চেতনা এভাবে বিসর্জন দেওয়া যায় না। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দেশ চালাতে হিমশিম ট্রেন্ড করছে। প্রশাসনিক সূত্র বলছে, বিএনপি সরকার অনেক ক্ষেত্রে আওয়ামী আমলের কর্মকর্তাদের ওপর নির্ভর করছে। কয়েকজন সচিব ও অফিসারকে বহাল রাখা হয়েছে। অর্থনৈতিক সংকটে আইএমএফ, বিশ্বব্যাংকের সাহায্য নেওয়া হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। বিএনপির ৩১ দফা সংস্কারের অনেকগুলো এখনও বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেকের এই দাবি হয়তো সমঝোতার কৌশল। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন না দিলে অস্থিরতা বাড়তে পারে। কিন্তু এতে দলের তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, যারা ১৫ বছর নির্যাতিত হয়েছে। তারেক রহমানের এই দাবি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এনেছে। একদিকে বিএনপির ক্ষমতায় টিকে থাকার সংগ্রাম, অন্যদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা। দেশ চালানোর হিমশিম কথাটি যদি সত্যি হয় তাহলে এটা বড় ধাক্কা, কিন্তু যদি এটা রাজনৈতিক খেলা হয় তাহলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হবে। জনগণ এখন দেখতে চায় সত্যিকারের পরিবর্তন, না পুরনো খেলার নতুন অধ্যায়। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ঝড় উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে।
সূত্রমতে সরকারের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ, জুলাই ন্যাশনাল চার্টার এবং সংশ্লিষ্ট গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়া বাতিল বা স্থগিত করার দিকে অগ্রসর হচ্ছে। এই সিদ্ধান্ত ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান, জুলাই আপরাইজিং, চেতনা ও সংস্কারের প্রত্যাশাকে সরাসরি চ্যালেঞ্জ করছে বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে এটিকে চাঞ্চল্যকর ও গাদ্দারি হিসেবে অভিহিত করা হচ্ছে। জুলাই সনদ ও গণভোটের পটভূমি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের সাথে একই দিনে এই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে প্রায় ৬০% ভোটার টার্নআউটে ৭০%-এর বেশি হ্যাঁ ভোট পড়ে। বিএনপি নেতা তারেক রহমান নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে হ্যাঁ ভোটের আহ্বান জানান এবং বলেন, জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এর ফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০ আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন। হঠাৎ পরিবর্তন, বাতিলের দিকে অগ্রসর। কিন্তু ক্ষমতায় আসার মাত্র ১ মাসের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। হাইকোর্টে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক রিট দায়ের হয়। ফেব্রুয়ারি শেষে রিটের শুনানি ১ মার্চ ধার্য করা হয় এবং মার্চ মাসে হাইকোর্ট রুল জারি করে বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিতের দিকে ইঙ্গিত দেয়। সরকারের পক্ষ থেকে বিএনপি নেতৃত্বাধীন এই রিটগুলোকে সমর্থন বা নীরব সম্মতি দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রমতে নতুন সরকার সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রত্যাখ্যান করে এবং বলেছে যে সংসদের অনুমোদন ছাড়া সনদ বাস্তবায়ন সম্ভব নয়। জামায়াতে ইসলামী ও ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এই সিদ্ধান্তকে জুলাই বিপ্লবের প্রতি অসম্মান বলে অভিহিত করেছে। জামায়াত আমির শফিকুর রহমান বলেন, বিএনপি জুলাই উত্থানকে অস্বীকার করছে। ডাকসু নেতা এস.এম. ফরহাদ সহ অনেকে বলছেন, গদি নড়ে যাওয়ার ভয়ে তারেক রহমান এখন গণভোটকে উপেক্ষা করছেন। রাজনৈতিক প্রতিক্রিয়া ও অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাতিল হলে ২০২৬ নির্বাচন ও সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। হাইকোর্টের আদেশের পর সংসদে সনদের ধারাগুলো পাস না করলে সংস্কার প্রক্রিয়া থমকে যাবে। এতে ছাত্র আন্দোলনকারীদের মধ্যে নতুন করে রাস্তায় নামার সম্ভাবনা তৈরি হচ্ছে। আরও জানিয়ে দেব, পাবনায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গৃহবধূ নিহত, আহত ২৫। পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে চায়না খাতুন ৪০ নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ সোমবার সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় একই সময়ে ঈশ্বরদী পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সুজানগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলামের পক্ষের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিকের পক্ষের বিরোধ চলছিল। এর জের ধরে গত রোববার দিবাগত রাতে ২ পক্ষের মধ্যে মারামারি হয়। আজ সকালে ইসলাম প্রামাণিক পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিলেন। এ সময় রাফিউলের লোকজন লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করেন। গুলিতে উপজেলার ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী চায়না ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলাম প্রামাণিকের দাবি, তার ভাগ্নে ফরহাদ আওয়ামী লীগ সমর্থক ছিলেন। এজন্য গত রাতে রাফিউলের লোকজন ভিটবিলা বাজারে তাকে মারধর করেন। খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনা শুনে তাদের এ বিষয়ে মারামারি না করার অনুরোধ করা হয়, কিন্তু তারা উল্টো তার ওপরও হামলা করে। খবর পেয়ে তার লোকজন জড়ো হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় আলোচনা করে এ বিষয়ে সমঝোতা করা হবে। এর মধ্যেই সকালে রাফিউলের লোকজন লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের লোকজনের ওপরে গুলি ও হামলা চালান। এতে গুলিতে চায়না নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। সংবাদ সম্মেলন শেষে হাবিবুর রহমানের সমর্থকেরা শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষ হওয়ার পর গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়লে ২ পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় পোস্ট অফিস মোড়ে হাবিবুরের কার্যালয়ের সামনে থাকা অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দফায় দফায় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে পুরো শহর আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ২ পক্ষের মাঝামাঝি অবস্থানে থেকে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এতে পুলিশের কয়েকজন সদস্য সহ ১৫ জন আহত হন। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে টহল শুরু করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এদিকে হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ৬ দফা দাবিতে এ আলটিমেটাম দেয় সংগঠনটি। রোববার ২২ মার্চ রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আলটিমেটাম ও দাবির কথা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর ১৪ দিনের রিমান্ড শেষে রোববার আদালতে তোলা হয়। পরে নতুন করে আবারও ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তা আমাদের স্তম্ভিত করেছে। এতে আরও বলা হয়, আসামিরা ধরা পড়াকে আমরা সরকারের সাফল্য মনে করেছিলাম এবং সেভাবেই উদযাপিত হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই আমাদের সামনে টেনে নিয়ে এসেছে। এ অবস্থায় জাতির সামনে ৬ দফা দাবি উত্থাপন করছে ইনকিলাব মঞ্চ। ১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই মুহূর্ত থেকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটি কোনো অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে আলটিমেটাম। ২. হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ৩. আসামিরা কিভাবে এবং কাদের মদতে সীমান্ত পাড়ি দিল, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা কোন ব্যক্তিগুলো জড়িত ছিল কিংবা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী তাদের সহায়তা করেছে কিনা তা তদন্ত করে অতি দ্রুত নামগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং গ্রেফতার করতে হবে। ৪. ভারতে ইউএপিএ আইনের গ্যাড়াকলে পড়ে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য বাংলাদেশ সরকারকে একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করতে হবে। এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং অগ্রগতি জাতিকে অবহিত করবে। এই আইনি সেলের মাধ্যমেই ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফেরানোর ব্যাপারে আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নিতে হবে। ৫. ওসমান হাদির বিচার কোনো বদ্ধ ঘরে বা গোপন ট্রায়ালে হবে না। আমরা দাবি করছি এটি হবে একটি ওপেন ট্রায়াল সিস্টেম, যা জাতীয় গণমাধ্যমে সরাসরি প্রচারিত হবে। জাতি এই বিচারের স্বচ্ছতা দেখতে চায়, সরাসরি দেখতে চায়। ৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ইনকিলাব মঞ্চ ঢাকাসহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে কোনো আপোষ করতে জানে না। আরও জানিয়ে দেব, সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মির্জা ফখরুল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে কঠিন সময়, যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে। সোমবার ২৩ মার্চ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। এ দেশের ৯০% মানুষ ধার্মিক, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি, কাজ করে যাব। তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব, গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না। তিনি বলেন, গম ঝড় বৃষ্টিতে পড়ে গেছে, আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে, আমাদের কৃষকের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের, আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, সারা দেশে কয়েক কোটি নারীকে কার্ড দেওয়া হবে, এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রজেক্ট সম্পন্ন করা হবে, গোটা দেশে ২০,০০০ খাল খনন করা হবে। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন সহ কর্মকর্তা, বিএনপির নেতারা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এদিকে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব, সতর্কবার্তা আইইএ প্রধানের। ইরানের যুদ্ধ বিশ্বকে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে হুঁশিয়ার করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আইইএ প্রধান ফাতিহি বিরোল। তিনি বলেছেন, গত শতকের ৭০-এর দশক এবং কয়েক বছর আগের ইউক্রেন যুদ্ধ যে জ্বালানি সংকট তৈরি করেছিল, সেই দুই ঘটনা যোগ করলেও এবারের পরিস্থিতির সমান হবে না। কিন্তু বিশ্বের নীতি নির্ধারকেরা এই সমস্যার গভীরতা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছেন না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ২৪ দিনে গড়ানোর মধ্যে আজ সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন আইইএর নির্বাহী পরিচালক ফাতিহি বিরোল। ফাতিহি বিরোল বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে বর্তমানে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটা ১৯৭৩ ও ১৯৭৯-র ধাক্কা এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট গ্যাস সংকটকেও ছাড়িয়ে গেছে। জ্বালানি তেল সমৃদ্ধ আরব দেশগুলো ১৯৭৩ সালে ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলিতে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দিলে বিশ্বের জ্বালানি বাজারে তার ধাক্কা লাগে। তার ৬ বছর পর ১৯৭৯ সালে জ্বালানি তেল উৎপাদনকারী শীর্ষস্থানীয় দেশ ইরানে ইসলামী বিপ্লবের পর আবার জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেয়। এরপর ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞায় জ্বালানির বিশ্ববাজার আবার অস্থির হয়ে ওঠে। সেই সময়গুলোর সঙ্গে তুলনা করে আইইএর প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যেন ওই দুটি তেল সংকট এবং একটি গ্যাস সংকট একসঙ্গে ঘটেছে। ফাতিহি বিরোল জানান, হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়া এবং জ্বালানি স্থাপনায় হামলার কারণে বিশ্বে জ্বালানি তেল সরবরাহ প্রতিদিন প্রায় ১,০০,০০,০০০ ব্যারেল কমেছে। এর মাত্রা ৭০-এর দশকের সংকটের দ্বিগুণের বেশি। বর্তমান সংকটের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমেছে প্রায় ১৪,০০০ কোটি ঘনমিটার, অথচ ইউক্রেন যুদ্ধের কারণে এই ঘাটতি ছিল প্রায় ৭,৫০০ কোটি ঘনমিটার। আইইএর প্রধান আরও বলেন, চলমান যুদ্ধে ৯টি দেশের অন্তত ৪০টি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্যে বিশ্ব অর্থনীতি এখন এক বিশাল হুমকির মুখে পড়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এই সমস্যার দ্রুত সমাধান হবে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর প্যারিস ভিত্তিক আইইএর সদস্য দেশগুলো জরুরি মজুদ থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। তাছাড়া জ্বালানি খরচ কমাতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন দেশ যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোর কয়েকটি হল অফিসে যাওয়ার পরিবর্তে বাসায় থেকে কাজ করা এবং গাড়ি ভাগাভাগি করতে উৎসাহিত করা এবং মহাসড়কে যানবাহনের গতিসীমা কমিয়ে আনা। আরও জানিয়ে দেব, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে আগামী ৫ দিন সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পূর্ণ সমাধানের লক্ষ্যে গত ২ দিনে ইরানের সঙ্গে গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনার ইতিবাচক অগ্রগতির ভিত্তিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সম্ভাব্য সব ধরনের সামরিক হামলা আগামী ৫ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং এর সফলতার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলেও জানান ট্রাম্প।